ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র এই চ্যাপ্টারের থার্ড লেকচার নিয়ে চলে এসেছি। দেখো, আজকে যে লেকচার সেখানে আমরা কোষের অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট, অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট এই জিনিসটা নিয়ে শুরুতেই আলোচনা করব, যে কোষের অভ্যন্তরীণ রোধ বিষয়টা কি এবং নষ্ট ভোল্ট এই ব্যাপারটাই বা কি। তো দেখো, আমরা যেরকম জানি যে ওহমের সূত্র যখন আমরা পড়ালাম সেখানে দেখেছিলাম কি না, একটা রোধ তার দু প্রান্তে আমরা কি করেছিলাম, একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছিলাম। এটাকে বলেছিলাম একটা ব্যাটারি লাগিয়েছিলাম এবং এই ব্যাটারির জন্য একটা কারেন্ট ফ্লো হয়েছিল এই রোধটার মধ্য দিয়ে। রোধের মান ধরে নিচ্ছি আর, এবং একটা কারেন্ট ফ্লো হয়েছিল, এই দেখেছিলাম আমরা। তো আমরা ব্যাটারির দেখো দুটো প্রান্ত দেখতে পাচ্ছি, একটা প্রান্তকে বলছি পজিটিভ প্রান্ত প্লাস, আর একটা প্রান্তকে আমরা বলছি নেগেটিভ প্রান্ত। তো কি হয়, ইলেকট্রন ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে শুরু করে ব্যাটারির পজিটিভ প্রান্তে যায়, এবং সেই কারণেই যেহেতু আমরা জানি যে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট ঠিক তার উল্টো দিকে যায়, তো সেই কারণে ইলেকট্রন যদি এদিকে ফ্লো করে তাহলে কারেন্ট কী হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো করবে। খুব সাধারণ বিষয় এটা। এবারে কি হচ্ছে, এই যে ইলেকট্রন ব্যাটারির মধ্য থেকে যখন বর্তনীতে প্রবেশ করছে সেই সময় কি হয় না, কোষের অভ্যন্তরে কিছু বাধা এই ইলেকট্রনগুলোকে বর্তনীর মধ্যে সার্কুলেট করার ক্ষেত্রে বাধা দেয়। ব্যাপারটা এতটাও সহজ নয়, আমরা পরবর্তীকালে আর একটু বলার চেষ্টা করব যে কেন এই বাধাটা এলো। আপাতত ভেবে নাও যে ব্যাটারি থেকে ইলেকট্রন বেরোনোর ক্ষেত্রে ব্যাটারির মধ্যে কিছু এমন অভ্যন্তরীণ সমস্যা থাকে যার জন্য ইলেকট্রনগুলো ব্যাটারি থেকে বেরোতে কিছু প্রবলেমের মুখোমুখি হয়। তো তার ফলে আমরা কি ধরে নিই যে এই ব্যাটারির মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, যাকে আমরা বাংলায় বলছি অভ্যন্তরীণ রোধ তৈরি হয়েছে। তো সাধারণ ক্ষেত্রে রোধ আমরা কি দেখছি, এটাকে আমরা বলছি বহিস্থ রোধ। যে আরটা লাগানো হয়েছে সে তো ব্যাটারির মধ্যে নেই, ব্যাটারির বাইরে রয়েছে, তাই জন্য এই আরের নাম আমরা কি দেবো, একে আমরা বলবো বহিস্থ রোধ, একে বলছি বহিস্থ রোধ। আর ব্যাটারির মধ্যে যে অভ্যন্তরীণ রোধ রয়েছে, একটা ছোট্ট রোধ রয়েছে, তাকে আমরা ধরো নাম দিয়ে দিচ্ছি স্মল আর। তো সেই আর এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ পড়ে যায়। তো এই যে সেলটা আমরা এঁকেছি, এই সেলে ধরো আমরা বলছি তড়িৎচালক বল ক্যাপিটাল ই, এবং তার সঙ্গে সঙ্গে একটা অভ্যন্তরীণ রোধ আর রয়েছে। এই পুরোটা মিলে একটা ব্যাটারি তৈরি হয়েছে, এই পুরোটা মিলে একটা ব্যাটারি, এবং তার বাইরে আমরা একটা বহিস্থ রোধ এখানে রেখে দিয়েছি যার মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো করে যাচ্ছে। তো এবার কি হয়েছে বিষয়টা, এই যে অভ্যন্তরীণ রোধ এর মধ্যে তো কোনো একটা ভোল্টেজ ড্রপ হবে, যেরকম আমরা দেখলাম যে এই আর এর মধ্যে কত ভোল্টেজ ড্রপ পড়বে। এই আর এর দু প্রান্তে যদি বিভব প্রভেদ বলো, সেটাকে আমরা লিখতে পারি ভি দিয়ে। ভি ইকুয়াল কত হয়, আই ইন্টু আর হয়। তো সেক্ষেত্রে এই ব্যাটারির মধ্যে যদি একটা অভ্যন্তরীণ রোধ, যাকে আমরা স্মল আর দিয়ে লিখলাম, সেটা যদি থাকে তাহলে তার মধ্যেও একটা কিছু ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এই আর এর দু প্রান্তে, এই যে ছোটো আর এর দু প্রান্তে বিভব প্রভেদ কত, তো ধরলাম সেটাকে আমরা ভি প্রাইম নাম দিচ্ছি। সেটা ইকুয়াল কত হওয়া উচিত, আই ইন্টু স্মল আর হওয়া উচিত। তো তাহলে আলটিমেটলি এই ই আর ভি, ভি বলতে কি, যেটা আর এর দু প্রান্তে যে ভোল্টেজ ড্রপটা হয়েছে তার রিলেশন দিলে কি দাঁড়ালো, তাহলে আমরা বলতে পারছি কি ই যেটা, সেটা দুভাবে খরচ হচ্ছে। কিভাবে, ই ইকুয়াল আমরা লিখতে পাচ্ছি আই ইন্টু আর প্লাস আই ইন্টু ক্যাপিটাল আর। তাহলে যে তড়িৎচালক বল নিয়ে আমরা শুরু করলাম, যে তড়িৎচালক বলের ব্যাটারি নিয়ে আমরা শুরু করলাম, সে তার এনার্জিটাকে দুভাবে ব্যবহার করছে। কিভাবে না, ব্যাটারির মধ্যে যে অভ্যন্তরীণ রোধ রয়েছে সেখানে কিছু পরিমাণ সে এনার্জি ব্যয় করেছে, এবং বাকি যে এনার্জিটা পড়ে রয়েছে সেই এনার্জিটা কী করেছে, সার্কিটের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তার ফলে কি এই বহিস্থ রোধ যেটা, তার মধ্যে বাকি এনার্জি চলে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা দুখানা ভোল্টেজ পেলাম, যেখানে আমরা এই যে আই আর যে টার্মটাকে লিখেছি তাকে আমরা কিন্তু এবার থেকে ভি বলে লিখতে পারি। তাহলে এই পার্টটাকে আমরা ভি বলছি, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বিভব। আমাদের যখন এই সার্কিটটা দিয়ে দেবে, দিয়ে বলবে সার্কিটের রোধের
বিভব কত বা রোধের বিভব প্রভেদ কত, তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা এই ভিটাকেই বলবো, সেটা IR। ভালো কথা। তাহলে বাকি যেটা পড়ে রইল I ইন্টু স্মল r, এই যে পার্টটা, এটাকে আমরা তখন কি নাম দেব, এটাকে আমরা বলবো নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। তো এইরকম অদ্ভুত নাম দেওয়ার কি কারণ, কেন নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট বলছি, তার কারণ হচ্ছে যে এই যে ভোল্টেজটা, এটা কিন্তু আমাদের কোনো কাজে লাগছে না। আমরা ব্যাটারি লাগাই কেন, নিশ্চয়ই কারেন্ট সাপ্লাই পাওয়ার জন্য, যেটা আমাদের সার্কিটে কোনো রকম কাজ করবে। ব্যাটারিটা কিন্তু সার্কিটের একটা সোর্স, যে সোর্স থেকে কারেন্টটা বেরোয়। তাহলে ব্যাটারির মধ্যে যদি একটা ভোল্টেজ খরচ হয়ে যায়, তো সেই ভোল্টেজটা কিন্তু আমাদের বাইরে কোনো কাজে লাগছে না, কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না, তো ব্যাটারির মধ্যেই এই ভোল্টেজটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা এই IR যেটা রয়েছে, মানে ব্যাটারির মধ্যে যে শক্তিটা ক্ষয় হচ্ছে, তাকে আমরা বলছি নষ্ট ভোল্ট বা লস্ট ভোল্ট। ভোল্টেজটা এখানে হারিয়ে যাচ্ছে, তাই লস্ট হয়ে যাচ্ছে এখানে। বাকি যে ভোল্টেজটা সেটা পাচ্ছি আমরা কোথায়, না বহিস্থ রোধে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে বিষয়টা, নষ্ট ভোল্ট কাকে বলে বোঝা গেল, এবং অভ্যন্তরীণ রোধটাও জাস্ট আমরা এভাবে বোঝালাম যেভাবে বইয়ে লেখা রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ রোধ কী, সেটা আমরা একটু ডিটেলসে বলবো, সেটা বলছি। তার আগে এটা দেখে নাও যে তাহলে আমরা এখান থেকে কী পেলাম, ফর্মুলা পাচ্ছি E ইকুয়াল IR প্লাস V, বা লিখতে পারো V ইকুয়াল E মাইনাস IR, এইভাবেই দেখবে বইয়ে লেখা রয়েছে V ইকুয়াল E মাইনাস IR, যেখানে IRকে আমরা বলছি লস্ট ভোল্ট। তো এখান থেকে একটা জিনিস সবসময় বোঝা যাবে, যেটা যে ভি যে জিনিসটা, ভোল্টেজ যেটা, সেটা কি হবে, সেটা তড়িৎচালক বলের থেকে সবসময় কিন্তু ছোট হবে। তড়িৎচালক বলকে আমাদের সবসময় বেশি দিতে হবে, কারণ তার মধ্যে কিছু ভোল্টেজ লস্ট হয়ে যাবেই। মানে আমাদের ধরো একটা 10 ভোল্ট রিকোয়ারমেন্ট রয়েছে, আমার 10 ভোল্ট চাই, কোনো একটা রেজিস্ট্যান্সে 10 ভোল্ট দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা তড়িৎচালক বল 10 ভোল্ট নিয়ে কাজ করলে আমরা কখনোই কিন্তু বহিস্থ রোধে 10 ভোল্ট পাবো না। তাহলে এখানে আমাদের একটু বেশি ভোল্টেজ নিয়ে কাজ শুরু করতে হবে, হয়তো 12 ভোল্টেজ নিয়ে কাজ শুরু করতে হবে, কারণ ভিতরে হয়তো 2 ভোল্ট লস্ট হয়ে যাবে। বাকি যে 10 ভোল্ট, 12 থেকে 2 মাইনাস করলে বাকি যে 10 পেলাম, সেটা হয়তো বহিস্থ রোধের ক্ষেত্রে ইউজ হবে। বোঝা গেল? সেক্ষেত্রে কিন্তু ভি অলওয়েজ এর থেকে কমই হয়, বিভব প্রভেদ তড়িৎচালক বলের থেকে সবসময় কম হয়, এবং তার কারণ হচ্ছে এই নষ্ট ভোল্ট। ভালো কথা। তো এইবার যেটা বলার, সেটা হচ্ছে যে এই লস্ট ভোল্ট ব্যাপারটা কি, কেন, কীভাবে কি হচ্ছে, সেটা একটু ছোট্ট করে বলবো। তো দেখো যেটা হয়, এই জায়গাটা মুছলাম একটু। এক্ষেত্রে বুঝতে হবে যেটা, যে আমাদের কাছে আমরা দু রকমের ইলেকট্রন পেতে পারি। ইলেকট্রনটাই হচ্ছে আমাদের কারেন্ট পাওয়ার মূল কথা। ইলেকট্রন যদি চলাচল করে, তাহলে তার জন্য আমরা কারেন্ট পাবো। ইলেকট্রন যেদিকে যাবে উল্টো দিকে কারেন্ট পাবো, এটা তোমরা সবাই জানো। তো ইলেকট্রন মেনলি আমরা দেখলাম যে দু রকমের হতে পারে। একটা ইলেকট্রনকে আমরা বলছি মুক্ত ইলেকট্রন, আর একটা ইলেকট্রনকে আমরা বলছি বদ্ধ ইলেকট্রন। তাহলে এটাকে আমরা কি বলবো, ফ্রি ইলেকট্রন, আর একে আমরা বলছি বাউন্ড ইলেকট্রন। তো কি ডিফারেন্স বাউন্ড ইলেকট্রন আর ফ্রি ইলেকট্রনের মধ্যে? এবং সবসময় জেনে রাখবে যে ইলেকট্রন মুভমেন্টের জন্য আমরা কারেন্ট পাই, সেটা কিন্তু এই মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন যদি মুভ করে, তাহলে আমরা কারেন্ট পাই। বদ্ধ ইলেকট্রন মুভ করলে আমরা যে কারেন্টটা এখানে দেখছি, সেই কারেন্টটা কিন্তু পাই না, অন্য একটা কারেন্ট পাই, তাকে আমরা বাউন্ড কারেন্ট বলি। সেটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, তাই খুব একটা আলোচনার স্কোপ নেই। তো জাস্ট এটুকু জেনে রাখো, মুক্ত ইলেকট্রনের ফ্লোয়ের জন্য আমরা কারেন্ট পাই, ডিসি কারেন্ট যেটা আমরা পড়াচ্ছি সেই কারেন্টটা পাই। আচ্ছা, তো কাকে বলবো মুক্ত ইলেকট্রন, কাকে বলবো বদ্ধ ইলেকট্রন? তো দেখো, আমরা কি জানি যে আমাদের কাছে যদি একটা নিউক্লিয়াস থাকে, ধরো এই জায়গাটা আমার একটা নিউক্লিয়াস, তো সেই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়, এটা আমরা সবাই জানি। তো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে। ধরে নাও এখানে একটা ইলেকট্রন রয়েছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে, এরকম অরবিটের বিভিন্ন পজিশনে ইলেকট্রন থাকতে পারে, এবং বিভিন্ন অরবিটে একের বেশিও ইলেকট্রন থাকতে পারে, তোমরা সবাই জানো এটা। এবার গল্পটা হচ্ছে এরকম যে কাকে আমরা বাউন্ড ইলেকট্রন বলবো। তাহলে দেখো, এখানে যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের চারিদিকে মুভমেন্ট করছে, এরকম গোল হয়ে ইলেকট্রনগুলো ঘুরছে। তো এই অবস্থায় কিন্তু ইলেকট্রনগুলো ফ্রি নয়, এদেরকে আমরা ফ্রি ইলেকট্রন বলবো না। কি বলবো? এদের বলবো বদ্ধ ইলেকট্রন বা বাউন্ড ইলেকট্রন। কেন বাউন্ড? না, এরা নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার জন্য বদ্ধ।
এরা ফ্রিলি ঘুরতে পারে না। এদের মধ্যে কি হয়েছে, নিউক্লিয়াস এবং ইলেকট্রন এদের মধ্যে একটা তড়িৎ আকর্ষণ বল কাজ করে। সেই তড়িৎ আকর্ষণ বল কি করছে, ইলেকট্রনগুলোর মধ্যে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, এবং অভিকেন্দ্র বল যখনই কেউ পায় সে কিন্তু সমবৃত্তীয় পথে ঘুরতে শুরু করে। তো ইলেকট্রনগুলোর ক্ষেত্রে সেই জিনিসটা হয়েছে, সমবৃত্তীয় পথে ওরা ঘুরছে এবং এরা বাউন্ড টু দিস নিউক্লিয়াস। এবারে যদি কোনোভাবে কোনো ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়, মানে কক্ষপথের বাইরে বেরিয়ে যায়, মানে অ্যাটম থেকে ডিসলোকেট হয়ে যায়, সেটা কখন হতে পারে, যদি আমরা কোনো একটা অ্যাটমকে এক্সাইটেড করি বিভিন্নভাবে, ঘর্ষণ দিয়ে হতে পারে, আমি কোনো অ্যাটমকে ঘষলাম তাতে করে ইলেকট্রন বেরিয়ে যেতে পারে, বা সেটাকে আমরা হিট দিয়ে এক্সাইটেড করলাম, উত্তপ্ত করলাম, হতে পারে, তার ফলে ইলেকট্রন বেরিয়ে গেল, এরকম হতে পারে। তো যখনই কোনো ইলেকট্রন ইজেক্ট হয়ে বাইরে চলে এলো, ইলেকট্রনটা এখানে আর নেই, ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে এলো, তখন কিন্তু সে হয়ে গেল ফ্রি ইলেকট্রন। তাহলে কি হলো, এই যে ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছ, এই ইলেকট্রনটা এগুলো কিন্তু বাউন্ড ইলেকট্রন, আর যে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে আসছে, ইজেক্ট হয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি ফ্রি ইলেকট্রন। তাহলে যখন ইলেকট্রন ফ্রি হয়ে গেল, তারপরে সে কিন্তু আর এখন নিউক্লিয়াসের সঙ্গে অ্যাটাচড নেই, সে এখন ফ্রি হয়ে গেছে। তাকে যদি আমরা আবার একটা এনার্জি দিই, বাইরে থেকে এনার্জি সাপ্লাই করি, সেই ইলেকট্রনটা তখন আমরা যেভাবে চাইছি সেই ইলেকট্রনটাকে আমরা সেই দিকে মুভ করাতে পারি, এবং তার ফলে যে কারেন্টটা আমরা পাবো সেই কারেন্টটা কিন্তু আমরা দেখছি ডিসি কারেন্ট হিসেবে, যেটা আমরা পড়াচ্ছি তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র চ্যাপ্টারে যে কারেন্টের কথা বলা হচ্ছে, সেই কারেন্টটা কিন্তু পুরোপুরি এই ফ্রি ইলেকট্রনকে আমরা মুভ করানোর ফলে যে কারেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে এই কারেন্টটা। এবং এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রনসগুলো রয়েছে, সেই ইলেকট্রনসগুলোর মধ্যে স্টেবল এবং আনস্টেবল দুরকম ইলেকট্রন থাকবে, স্থায়ী এবং অস্থায়ী বাংলায় যদি বলো। তো কোনগুলো স্থায়ী, স্টেবল? যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছের কক্ষপথে থাকবে সেই ইলেকট্রনগুলোকে আমরা বলবো স্থায়ী ইলেকট্রন, কারণ এদের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা তীব্র। আমরা এনার্জি দিলেও এদের আকর্ষণ এতটাই তীব্র যে ইলেকট্রন বাইরে যেতে পারবে না। আউটার মোস্ট যে সেলগুলো রয়েছে, আউটার মোস্ট যে অরবিট, বাইরের দিকে যে অরবিট, বহিস্থ কক্ষপথ, সেখানে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো কিন্তু মোর আনস্টেবল দেন দিস নিয়ারার ওয়ান। বাইরের মানে কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো একটু অস্থায়ী প্রকৃতির হয়, কারণ এদের দূরত্বটা বেশি, আকর্ষণ কম হয় নিউক্লিয়াসের সঙ্গে। সেই হলে কি হচ্ছে, আমি যখনই বাইরের কক্ষের ইলেকট্রনকে এক্সাইটেড করছি, তখন সেগুলো কিন্তু ফ্রি হয়ে যাওয়ার খুব বেশি চান্স থাকে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে বিষয়টা। এবার চলে এসো যেটা বলছিলাম, যে এই বহিস্থ রোধ এবং নষ্ট ভোল্ট, এই বিষয়টাকে আমরা যদি এখান দিয়ে বোঝানোর চেষ্টা করি, কি হচ্ছে। তো বহিস্থ রোধ বিষয়টা কি না, আমরা একটা এনার্জি দিয়েছি, একটা ব্যাটারি যুক্ত করা মানে কি, এনার্জি দেওয়া কাকে, ইলেকট্রনকে, যাতে করে সে মুভমেন্ট করতে পারে, চলাচল করতে পারে। যে কোনো জিনিসই চলতে গেলে তার এনার্জি লাগে, শক্তি লাগে না। তো এই ব্যাটারি দিয়ে কি করছি আমরা, প্রথমে ইলেকট্রনকে একটা শক্তি দিচ্ছি। মানে শক্তিটা কি হবে, কি কাজে ব্যবহৃত হবে, যে শক্তিটা দিলাম সেই শক্তি দিয়ে কি হচ্ছে, ইলেকট্রনটা ফার্স্টে অরবিট থেকে বাইরে বেরিয়ে গেল, মানে সে প্রথমে বাউন্ড ছিল, বাউন্ড ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন হয়ে গেল সেই শক্তিটা পেয়ে। এবার তারপরে যদি আমি তাকে আরও শক্তি দিই, সে কি করবে, সে এবার ঘোরার শক্তিটা পেল, মানে এই যে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে ইলেকট্রনটা ঘুরলে পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট ফ্লো করবে, সেই শক্তিটার কথা আমরা বলছি, সেইটা কিন্তু পরে পাবে। তাহলে এখানে দেখো, আমরা একটা এনার্জি দিচ্ছিলাম, একটা এনার্জি দিলাম, সেই এনার্জিটা দুভাবে কাজ করলো। প্রথমে কি হলো, প্রথমে যে শক্তিটা নিল IR, যেটাকে আমরা নষ্ট ভোল্ট বলে দিচ্ছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট নয়। সেটা কি করছে, সেটা ইলেকট্রনকে বাউন্ড থেকে ফ্রি করছে। তাহলে নষ্ট হলো কি, ফ্রি না হলে তো ইলেকট্রনটা ঘুরতোই না, তাহলে আমরা কারেন্টই পেতাম না। তাহলে কি হলো, IR কি করলো, বাউন্ড ইলেকট্রনকে ফ্রি ইলেকট্রন করলো। তারপরে ফ্রি ইলেকট্রনগুলোকে তো ঘুরতে হবে, যার জন্য আমরা কারেন্ট পাবো। সেইটা কি করছে, সেটা হচ্ছে I × R, সেটা হচ্ছে এই এনার্জি, সেই যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে আমরা IR হিসাবে বলছি। আশা করি বুঝতে পারলে বিষয়টা আর কি, যে কীভাবে অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট ব্যাপারটা কী। তাহলে অভ্যন্তরীণ রোধ বলতে আমরা কী বলছি, এই যে R বিষয়টা, স্মল r জিনিসটা যেটা, সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে বাউন্ড থেকে ফ্রি করার জন্য যে বাধাটা,
সেই বাধাটাকে আমরা অ্যাজ এ রোধ দেখাচ্ছি, আর তার সঙ্গে কারেন্ট গুণ করলে যে এনার্জিটা হচ্ছে সেটা হচ্ছে সেই এনার্জিটা ইউজ হচ্ছে কোথায়, ইলেকট্রনকে বাউন্ড থেকে ফ্রি করে দেওয়ার জন্য। আর বাকিটা তো বুঝতেই পারলে যে আরও এক্সট্রা এনার্জি দরকার ইলেকট্রনটাকে আমাকে মুভমেন্ট করানোর জন্য, সেটা হচ্ছে এই আইআরটা। যাই হোক, পরবর্তী টপিকে যাচ্ছি, সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা শান্টের কথা বলবো, যে শান্ট কী এবং কীভাবে আমরা শান্ট ব্যবহার করি। শান্ট বিষয়টা কী জিনিস? শান্ট হচ্ছে যে তোমরা দেখে থাকবে তোমাদের বাড়িতে স্টেবিলাইজার থাকে। স্টেবিলাইজার কোথায় থাকে? বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে ফ্রিজে ইউজ করা হয়। আগেকার দিনে টিভিতে ইউজ করা হতো, এখন আর করা হয় না, এবং ফ্রিজে ইউজ করা হয়। এবং এখন বেশিরভাগ ক্ষেত্রেই বিল্ট ইন স্টেবিলাইজার থাকে যন্ত্রের মধ্যে। তো ওটা কী করে, যে কোনো সময় যদি যন্ত্রের মধ্যে বেশি কারেন্ট ঢুকে যায়, হতেই পারে যে কারেন্টের ফ্লাকচুয়েশনস হলো এবং বেশি কারেন্ট কোনো যন্ত্রের মধ্যে ঢুকে গেল, সেক্ষেত্রে প্রবলেম কী হতে পারে, যন্ত্রটার একটা কারেন্ট নেয়ার ক্যাপাবিলিটি থাকে, তার বেশি কারেন্ট ঢুকে গেলে যন্ত্রটা খারাপ হয়ে যেতে পারে। তো তার জন্য কি করা হয়, একটা এক্সট্রা বাইপাস একটা সার্কিট ইউজ করা হয়, যে সার্কিটটা কি করবে, যে মেশিনের মধ্যে যদি বেশি কারেন্ট ঢুকতে চায় ওই কারেন্টটাকেও বাইপাস করিয়ে দেবে, যাতে করে বেশি কারেন্ট ওই মেশিনের মধ্যে না ঢুকে পড়ে। এবং সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে শান্ট হিসাবে পড়ব। তো এখানে আমাদের যে প্র্যাকটিক্যাল ল্যাব, সেখানে নিশ্চয়ই এতদিনে সবাই তোমরা ল্যাব করেছো, কারেন্টের এক্সপেরিমেন্ট করেছো, সেখানে দেখেছো অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভ্যানোমিটারের সঙ্গে তোমাদের পরিচয় হয়ে গেছে। তো তোমরা সবাই জানো যে গ্যালভ্যানোমিটার যে জিনিসটা, সেটা ইউজ করা হয় কোন ক্ষেত্রে? সেটা আমরা ইউজ করি কোনো রকম কারেন্টের কোনো উপস্থিতি আছে কিনা সার্কিটের মধ্যে সেইটা জানতে। গ্যালভ্যানোমিটারের কাঁটা যদি নড়ে আমরা বুঝবো সেই সার্কিটে কারেন্ট আছে, এবং কারেন্টটা কোন দিকে ফ্লো করছে সেটা দিক কিন্তু গ্যালভ্যানোমিটার বলে দেয়। যদি ডান দিকে ডিফ্লেকশন হয় তাহলে বুঝবো লেফট টু রাইট কারেন্ট যাচ্ছে, যদি বাঁ দিকে ডিফ্লেকশন হয় বুঝবো রাইট টু লেফট, ডান দিক থেকে বাঁ দিকে কারেন্ট যাচ্ছে। ডিরেকশন বোঝার জন্য আমরা গ্যালভ্যানোমিটার ইউজ করি, এবং সেখান থেকে কিন্তু আমরা অ্যামিটার, ভোল্টমিটারও বানাতে পারি। যাই হোক, সেটা পরের কথা। তো এই গ্যালভ্যানোমিটারটা খুব সেন্সিটিভ একটা ডিভাইস, এবং দেখবে গ্যালভ্যানোমিটারের মধ্যে কিছু মানে ঘর কাটা থাকে, হয়তো 0 থেকে 100 অবধি দেখবে হয়তো ঘর কাটা রয়েছে, যার মানে সেই অবধি হয়তো এই কাঁটাটা ঘুরতে পারে, 0 থেকে 100 কাঁটাটা ঘুরতে পারে, হতে পারে এরকম কিছু। এবার গল্প হচ্ছে কি, যে এই যে গ্যালভ্যানোমিটার যে অ্যাপারেটাস, তার মধ্যে কারেন্ট ঢোকার একটা লিমিট থাকবে, যে এ হয়তো খুব বেশি হলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে। এবার আমি যদি একটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কি হবে? এই কাঁটাটা জাস্ট ভেঙে পড়ে যাবে, যন্ত্রটা ভেঙে যেতে পারে, কারণ এত কারেন্ট নেওয়ার তোর ক্ষমতা নেই। ও হয়তো দেখা যেতে পারে 0 থেকে আরম্ভ করে ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার অবধি কারেন্ট ও দেখানোর ওর ক্ষমতা আছে। এবার তুমি সেখানে 10 অ্যাম্পিয়ার ঢুকিয়ে দিয়েছো, তো ওর তো ক্ষমতা নেই, 1 অ্যাম্পিয়ার বেশি ও দেখাতেই পারবে না, তাহলে কি কাঁটা ভেঙে যাবে, মেশিন খারাপ হয়ে যাবে। তো মেশিনটাকে খারাপ হওয়া থেকে বাঁচাতে আমায় কি করতে হবে, আমাকে একটা শান্ট লাগাতে হবে। তো সেটা মানে কি না, এই ধরো আমাদের গ্যালভ্যানোমিটার রয়েছে, আমরা কি করছি, এর সঙ্গে প্যারালালে একটা খুব অল্প মানের রোধ আমরা লাগিয়ে দেবো, সেই রোধটাকেই আমরা বলবো শান্ট, যাকে আমরা সেই রোধের মানটাকে আমরা এস দিয়ে দেখাচ্ছি। তো এখানে কি দেখাচ্ছি, দেখো একটা গ্যালভ্যানোমিটার রেখেছি, গ্যালভ্যানোমিটারের রোধকে আমরা জি দিয়ে লিখেছি, আর শান্টের রোধকে আমরা এস দিয়ে লিখেছি, এবং এই পুরো সিস্টেমটাকে আমরা বলছি, এটাকে গ্যালভ্যানোমিটারটাকে আমরা কি করেছি, শান্টিং করেছি। শান্ট ইউজ করাটাকে আমরা বলছি শান্টিং। তাহলে গ্যালভ্যানোমিটার রয়েছে, আমরা খুব ক্ষুদ্র মানের, অল্প মানের রোধ লাগালাম, যার ফলে কি কারেন্ট যেটা ঢুকছিল সেটা পুরোটা এখানে না ঢুকে বাইপাস হয়ে যাবে এই শান্টের মধ্য দিয়ে, এরকম একটা সিস্টেম আমরা বানালাম। তো দেখো এখানে ধরে নেওয়া যাক যে আই কারেন্ট ঢুকলো আই কারেন্ট, কারেন্টটা ভেঙে গেল, ব্রাঞ্চ হলো, প্যারালাল কানেকশন, তো এই কারেন্ট ব্রাঞ্চ হয়ে যাবে। জি এর মধ্যে দিয়ে হয়তো আই জি পরিমাণ কারেন্ট গেল, এস এর মধ্যে দিয়ে হয়তো আই এস পরিমাণ কারেন্ট গেল। তাহলে মোট কারেন্ট কত, আই ইকুয়াল আমরা বলতে পারছি আই জি প্লাস আই এস।
হলো আইএসটা এলো, এসে টোটালটা এসে এখান দিয়ে আবার আই হয়ে বেরিয়ে গেল, আইজি এলো, আইএস এলো, এখান দিয়ে আইজি এলো, এখান দিয়ে আইএস এলো, দুটো মিক্সড হয়ে আই হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি? যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তাহলে এক্সেস যে কারেন্টটা সেটা আমরা এই এস এর মধ্য দিয়ে পাস করিয়ে দিতে পারি, ডিপেন্ডিং অন এই এস এর ভ্যালু আমরা কত রাখছি। তাহলে এস এর ভ্যালুটাকে আমাকে এমনভাবে ফিক্স করতে হবে যাতে করে এক্সেস কারেন্ট যেটা গ্যালভানোমিটার সহ্য করতে পারবে না, সেই অ্যামাউন্ট অফ কারেন্ট আমার এস দিয়ে বেরিয়ে যায়, সেইভাবে এসকে আমাকে ফিক্স করতে হবে। তো সেটা তাহলে ফিক্স করার নিয়মটা কি, কীভাবে ফিক্স করব? তাহলে দেখো এখান থেকে যদি লিখতে পারি আমরা লিখতেই পারি যে আই জি সেটা ইকুয়াল কত? আগের দিনের ক্লাস যারা করেছো তারা জানো যে প্যারালাল কানেকশান যখন থাকে তখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্য দিয়ে কারেন্ট বার করার নিয়ম কি সেটা আমরা আগের ক্লাসে শিখিয়েছি। তাই এখানে একদম লিখে দিচ্ছি যে আই জি ইকুয়াল আমরা লিখতেই পারি আই ইন্টু এস বাই এস প্লাস জি। এই হচ্ছে আমার রুল, আগের ক্লাসে শেখানো হয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর আই এসকে তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি আই ইন্টু জি বাই এস প্লাস জি। হলো, তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পেলাম, আই জির ভ্যালু পেয়ে গেলাম, আই এস এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশন দুটোকে যদি আমরা ডিভাইড করে দিই, আই জি বাই আই এস করে দিই, করলে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে, আই ইন্টু এস বাই এস প্লাস জি বাই আই ইন্টু জি বাই জি প্লাস এস। এই হলো ইকুয়াল আমরা কি বলে দিতে পারি, এস বাই জি। তাহলে আলটিমেট কি পেলাম আমরা পেলাম আই জি বাই আই এস ইকুয়াল এস বাই জি। তাহলে এই যে ফর্মুলাটা তৈরি হলো, এই ফর্মুলাটাকে আমরা বলছি শান্ট ফর্মুলা। এবং এখান থেকে আমরা খুব সহজে কি পেতে পারি, যেমন ধরো যদি আমি জানতে পারি যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে, এটা আমায় বলে দিয়েছে, আর আই বলেছে 10 অ্যাম্পিয়ার, জি এর ভ্যালু যদি আমরা জানা থাকে তাহলে এস বার করতে পারবো। তাহলে কীরকম বিষয়টা ধরে নাও বলে দিল যে আই জি 1 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ারই যেতে পারে, এবং আমি সেখানে আই দিচ্ছি কত, 10 অ্যাম্পিয়ার, আর জি ধরো আমরা জানি 20 ওহম ধরে নিলাম। তাহলে এস কত দিতে হবে যাতে করে আমাদের আইজিটা 1 অ্যাম্পিয়ারই হয়, বাকিটা বাইপাস হয়ে যায়, বাকি কত 9 অ্যাম্পিয়ার বাইপাস হয়ে যায়। তাহলে কি লিখবো ফর্মুলা, আইজি বাই আইএস, আইজি কত 1, আইএস কত, আইএস মানে হচ্ছে এখান থেকে দেখো আইএস মানে বলতে পারছো আই মাইনাস আইজি। তাহলে আই কত ছিল, আই ছিল আমার 10 অ্যাম্পিয়ার, মাইনাস 1 করবো, তাহলে 9 অ্যাম্পিয়ার হচ্ছে আমার আইএস। তাই তো হচ্ছে, আইটা 10, এখান দিয়ে 1 ঢুকলো, এখান দিয়ে 9 ঢুকবে, তাহলে 9 আর 1 10 হয়ে গেল, ইকুয়াল এস বাই জি। এস কত জানি না, জি কত 20, তাহলে এখান থেকে এস বার করতে পারছি কত হচ্ছে বলো, 20/9। তাহলে এত ওহমের রোধ আমাকে এখানে লাগাতে হবে, তাহলেই হয়ে গেল। এই বিষয়টা ভীষণ মানে সহজ জিনিস, এমন কিছু কঠিন কিছু না, এইভাবে কিন্তু বার করতে হবে। নেক্সট যেটা আসলে এটা হচ্ছে শান্টের ক্ষমতা, মানে এটা যেমন পরীক্ষায় ভীষণ কোশ্চেন আসে প্রমাণ করতে দেয়, তেমনি একই সঙ্গে প্রশ্ন আসে শান্টের ক্ষমতা কাকে বলে, এবং শান্টের ক্ষমতার সঙ্গে শান্ট বা গ্যালভানোমিটারের যে রোধ তার সম্পর্ক, রিলেশন, এই সমস্ত জিনিসগুলো একটু প্রমাণ করতে আসে আর কি। তো সেইগুলো একটু প্রমাণ করে দেখাবো। এই জায়গাটা বুঝলাম তাহলে। তাহলে শান্টের ক্ষমতা, তো শান্টের ক্ষমতা কাকে বলবো, মূল প্রবাহ মানে এই যে আই কারেন্টটা, মূল প্রবাহের 1/n অংশ যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায় তাহলে এনকে আমরা বলবো শান্টের ক্ষমতা। কি বললাম, মূল প্রবাহ মানে আই, তার 1/n অংশ যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তো সেই কারেন্টটা কত, তাহলে নিশ্চয়ই আইজি। তো তাহলে আমরা এনকে বলবো শান্টের ক্ষমতা, 1/n কে বলছি না কিন্তু এনকে বলছি, অনেকে লিখে দেয় 1/n কে, না এনকে বলে শান্টের ক্ষমতা। কি বললাম, মূল প্রবাহ আই, তার 1/n অংশ যদি জি এর মধ্য দিয়ে যায় মানে সেটা আইজি, তাহলে এনকে বলছি শান্টের ক্ষমতা। মনে থাকবে, হলো সংজ্ঞাটা হয়ে গেল।
এবার রিলেশনটা প্রুফ করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা আইজিকে কি লিখতে পারি, একটু আগেই লিখেছিলাম, আইজিকে লিখতে পারি আই ইন্টু এস বাই এস প্লাস জি, এরকম বলতেই পারি। তাহলে কি হচ্ছে এখান থেকে, দুদিকে আই আই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা বলতে পারছি 1/n ইকুয়াল এস বাই এস প্লাস জি, এরকম বলা যায়। এবং এখান থেকে আমরা এরকমও লিখতে পারি যে তাহলে এস বাই জি ইকুয়াল 1/n মাইনাস 1। তাহলে এরকম একটা রিলেশন আমরা তৈরি করতে পারি যেখানে এস বাই জি ইকুয়াল 1/n মাইনাস 1ও বলতে পারবো, এস ইকুয়াল জি বাই এন মাইনাস 1 এরকমও বলা যায়। তো যাই হোক, এইটা কিন্তু আমাদের একটু প্রমাণ করতে আসে যে শান্টের ভ্যালু, জি এর ভ্যালু এবং তার সঙ্গে এন এর রিলেশন, এটা প্রমাণ আসে পরীক্ষাটা। তো শান্ট মোটামুটি এইটুকুই, শান্ট নিয়ে খুব একটা কিছু বলার নেই। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে খুব ছোট্ট 1 নম্বরের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে অ্যামিটার এবং ভোল্টমিটার কী করে তৈরি করা হয়। তো দেখো এখানে যেটা আমরা ছবি এঁকেছি এটা কিন্তু একটা অ্যামিটার, এই জিনিসটাকেই আমরা অ্যামিটার বলতে পারি। যখনই কোনো একটা গ্যালভানোমিটারের সঙ্গে একটা অল্প মানের রোধকে আমরা প্যারালাল কানেকশানে লাগিয়ে দেবো, সেই জিনিসটাকেই তখন আমরা বলে দিই অ্যামিটার। এবং জানো অ্যামিটারকে আমরা কী কাজে ব্যবহার করি, অ্যামিটারকে আমরা কারেন্ট মাপার কাজে ব্যবহার করি। তাহলে এই পুরো কারেন্টটা মেজারমেন্ট করতে গেলে আমরা কিন্তু কী করতে চাইবো, এরকম একটা কম্বিনেশন তৈরি করব যাতে করে এই আই কারেন্টটা মাপা যায়। আর গ্যালভানোমিটারের সঙ্গে যদি আমরা সিরিজ কানেকশানে যদি একটা রোধ লাগিয়ে দিই তখন সেটা কিন্তু ভোল্ট মিটার হয়ে যায়। তাহলে কি হলো, গ্যালভানোমিটার যেরকম ছিল গ্যালভানোমিটার, তার সঙ্গে সিরিজ কানেকশানে এরকম পাশাপাশি যদি আমরা একটা রোধ লাগিয়ে দিই তাহলে এই পুরো সিস্টেমটাকে আমরা বলে দেবো ভোল্ট মিটার। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা এটা অ্যামিটার এবং এই জিনিসটা ভোল্ট মিটার, এইভাবে অ্যামিটার ভোল্ট মিটার তৈরি করতে হয়। এবং কী করে লাগাতে হয় সার্কিটে তোমরা নিশ্চয়ই জানো, প্র্যাকটিক্যাল যারা করেছো দেখেছো যে অ্যামিটার লাগাতে গেলে কী করতে হচ্ছে, কোনো একটা সার্কিট তার সঙ্গে সিরিজ কানেকশানে আমরা অ্যামিটার লাগিয়ে দিই। আর ভোল্ট মিটার দিয়ে আমরা ভোল্টেজ মাপি, যার ভোল্টেজ মাপতে হবে, ধরো কোনো একটা রোধের ভোল্টেজ মাপতে হবে, তাহলে রোধের সঙ্গে প্যারালাল কানেকশানে আমরা এই ভোল্ট মিটার মানে এই পুরো মিটারটাকে লাগিয়ে দিই। ঠিক আছে, এইভাবে আমরা কারেন্ট এবং ভোল্টেজ মেজারমেন্ট করি। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, পরের ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।